হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমরা 2010 সালের মুক্তি পাওয়া গালিভার্স ট্রাভেল নামের একটি সিনেমার এক্সপ্লেনেশন করতে চলেছি। তবে এক্সপ্লেনেশন শুরু করার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটাতে একটা লাইক করে দিন। তো সিনেমার শুরুতে আমরা গালিভার নামের এই ব্যক্তিকে দেখতে পাই। সে সবসময় খুব চিলমুড়ে থাকে। গালিভার নিউ ইয়র্কের একটা বড় নিউজ কোম্পানিতে ছোটমোটো একটা পদে চাকরি করে। এরপর আমরা দেখি গালিভার তার অফিসে একটা ছেলের ইন্টারভিউ নিচ্ছে, যেখানে সে তাকে এমন কিছু প্রশ্ন করে যেটা আসলে চাকরি সংক্রান্ত কোনো প্রশ্নই ছিল না। এই ছেলেটা আসলে চাকরির জন্য গতকালই সিলেক্ট হয়েছিল, আর গালিভার তার সাথে একটু মজা করছিল। এরপরে সে তাকে পুরো অফিস ঘুরিয়ে দেখায়। এখানে আমরা ডার্সি নামের আর একটা মেয়েকে দেখতে পাই, যাকে দেখে আমরা বুঝতে পারি গালিভার তাকে অনেকদিন ধরেই পছন্দ করে। কিন্তু সে একজন নিম্নপদস্থ কর্মচারী হওয়ার কারণে ডার্সিকে সাহস করে কিছুই বলতে পারে না। এমনকি সে অফিসের কারোর সাথেই সাহস করে কোনো কথা বলতে পারে না, যার কারণে সে 10 বছর ধরে একই পদে রয়ে গিয়েছে। তো যাই হোক, গালিভার সেই নতুন ছেলেটাকে ডার্সির সাথে পরিচয় করিয়ে দেয়। নতুন ছেলেটি তাদের দেখে বুঝতে পারে যে গালিভারের মনে ডার্সিকে নিয়ে কিছু চলছে। এরপর গালিভার আর ওই ছেলেটি লিফটে করে যাচ্ছিল, তখন ডার্সিও ওই লিফটে চলে আসে। এটা দেখে সেই নতুন ছেলেটি লিফট থেকে চলে যায়, যাতে করে গালিভার ডার্সির সাথে তার মনের কথা বলতে পারে। কিন্তু গালিভার খুবই নার্ভাস ফিল করে, যার কারণে সে ডার্সিকে তার মনের কথা বলতে পারে না। এরপর একদিন ওই নতুন ছেলেটা গালিভারের রুমে আসে, যেখানে সে দেখে যে গালিভার খুবই চিলমুড়ে সময় কাটাচ্ছে। তখন সে গালিভারকে জানায়, আমার প্রমোশন হয়েছে, আর আজ থেকে তুমি আর আমার বস নেই। এরপর সে গালিভারকে বলে, তুমি সবসময় মানুষের সাথে কথা বলতে ভয় পাও, সেই জন্য তুমি আজ 10 বছর ধরে ওই একই পদে আটকে আছো, আর এই কারণে তুমি ডার্সিকেও আজ পর্যন্ত তোমার মনের কথা বলতে পারোনি। এই সব কথা বলে ওই ছেলেটা সেখান থেকে চলে যায়। তার এসব কথা শুনে গালিভার খুবই উদাস হয়ে পড়ে, কারণ তার জুনিয়রেরও প্রমোশন হয়ে যাচ্ছে। সে এই সব কথা ভাবতে ভাবতে অফিস থেকে বের হয়ে যাচ্ছিল, তখন সে দেখে ডার্সি এখনো অফিসে কাজ করছে। আর তখন যেহেতু অফিসে কেউ ছিল না, তাই এটাই অনেক বড় একটা সুযোগ তার সাথে কথা বলার। এই ভেবে সে ডার্সির কাছে যায়, কিন্তু সেখানে গিয়ে সে আবারও নার্ভাস হয়ে পড়ে, আর তাকে কিছু বলতে পারে না। তাই সে টেবিল থেকে একটা কাগজ নিয়ে চলে যেতে থাকে। তখন ডার্সি তাকে জিজ্ঞেস করে, তুমি এই কাগজ কেন নিচ্ছ? এটা তো যারা অনেক ভ্রমণ করে তারা তাদের ভ্রমণের গল্প লেখায় অংশগ্রহণের ফর্ম। তুমিও কি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাও? তখন গালিভার একটু পার্ট নিয়ে বলে, হ্যাঁ, আমিও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাই। সে আরো পার্ট নিয়ে বলে, আমি তো অনেক বড় বড় দেশে ভ্রমণ করেছি, যেমন ইংল্যান্ড, মেক্সিকো, এমনকি ইন্ডিয়াতেও ঘুরে এসেছি। এটা শুনে ডার্সি বলে, তাহলে তো খুব ভালো কথা, তোমার তো তাহলে ওইসব জায়গা নিয়ে কিছু লেখা উচিত। কিন্তু লিখতে গিয়ে সে কিছুই লিখতে পারে না, কারণ গালিভার তার বাপের জন্মেও কখনো নিউ ইয়র্কের বাইরে যায়নি। তখন তার মাথায় একটা বুদ্ধি আসে। সে কি করে, ইন্টারনেটের বিভিন্ন ওয়েবসাইট থেকে কিছু ছোট ছোট প্যারাগ্রাফ কপি করে নিজের একটি গল্প তৈরি করে। পরের দিন সেটা নিয়ে ডার্সিকে দেখালে তার লেখা দেখে ডার্সিও ভীষণ খুশি হয়। ডার্সি তার খুব প্রশংসা করে। এরপর ডার্সি তাকে বলে, তুমি যেহেতু এত ভালো লেখো, সেহেতু তোমার পৃথিবীর সবথেকে রহস্যময় জায়গা বারমুডা ট্রায়াঙ্গেল সম্পর্কেও কিছু লেখা উচিত, আর সেখানে যাওয়ার জন্য তোমার সমস্ত খরচ আমিই দেব। গালিভার পরের দিন বারমুডা ট্রায়াঙ্গেলের উদ্দেশ্যে রওনা হয়। তো ডার্সি আগে থেকেই গালিভারকে সাহায্য করার জন্য একটা লোককে হায়ার করে রেখেছিল। সে তাকে একটা বোট পর্যন্ত পৌঁছে দেয়, আর তাকে বোট চালানোর সকল নিয়মকানুন শিখিয়ে দেয়, কারণ ওই লোকটা এরপর আর তার সাথে যাবে না। বাকি রাস্তা গালিভারের একাই যেতে হবে ওই বোটটা চালিয়ে। এরপর গালিভার ওই বোটটা নিয়ে একাই রওনা হয়, আর যাওয়ার পথে সে সময় কাটানোর জন্য একটা বই পড়ে, যেই বইয়ে লেখা ছিল যে রোবট কিভাবে বানাতে হয়। আর ওই বইটা পড়তে পড়তে সে ঘুমিয়ে পড়ে। ঘুম ভাঙলে গালিভার দেখে যে সমুদ্রে বিশাল এক ঘূর্ণিঝড় উঠেছে। দেখতে না দেখতেই গালিভার সহ তার বোটটা ওই ঘূর্ণিঝড়ের মধ্যেই হারিয়ে যায়। জ্ঞান ফিরলে গালিভার এটা দেখে খুব অবাক হয় যে তার বুকের ওপরে ছোট ছোট মানুষের মতো দেখতে কিছু লিলিপুট দাঁড়িয়ে রয়েছে। গালিভারকে তারা দড়ি দিয়ে বেঁধে রেখেছে, আর তাকে তারা সমুদ্র থেকে আসা কোনো দানব মনে করছে। আমরা জানতে পারি এই জায়গাটির নাম হচ্ছে লিলিপুট, আর সেখানে লিলিপুটের পুরো একটি সৈন্যদল ছিল। তাদের মধ্য থেকে একজন সৈন্য সামনে এগিয়ে এসে বলে, আমি কর্নেল এডওয়ার্ড, আর আমি এই শহরের আর্মির কমান্ডার। তখন গালিভার সব বাঁধন ছিঁড়ে চিৎকার দিয়ে উঠে দাঁড়ায়। তখন আমরা দেখতে পাই যে সেখানের সবকিছু গালিভারের থেকে খুবই ছোট, আর সেই তুলনায় গালিভারকে সেখানে একটা দানবের মতো দেখাচ্ছিল। তখন গালিভার সেখান থেকে ভয় পেয়ে পালাতে থাকে, কিন্তু লিলিপুটদের কমান্ডার কর্নেল এডওয়ার্ড কমান্ড দেয় তাকে ধরে ফেলতে। তাই সবাই মিলে আবারও গালিভারকে টেনে নিচে ফেলে দেয়, আর গালিভার অজ্ঞান হয়ে পড়ে। এরপরে ওই লিলিপুটেরা তাকে আবারও শক্ত করে বেঁধে তাদের রাজার কাছে নিয়ে যেতে থাকে। কিছুক্ষণ পরে তারা গালিভারকে তাদের রাজার কাছে নিয়ে যায়। রাজা তাকে জিজ্ঞেস করে, তুমি এখানে কেন এসেছো? তুমি কি আমাদের কোনো ক্ষতি করতে চাও? তখন গালিভার তাকে বলে, আমি একজন সাধারণ মানুষ, আর তোমরা আমাকে বলো ক্যামেরা কোথায় লুকিয়ে রেখেছো, কারণ সে ভাবছে তার সাথে হয়তো কেউ মজা করছে। এরপর তারা গালিভারকে তাদের জেলে বন্দি করে রাখে। সেই জেলের মধ্যে গালিভার হোরেশিও নামের আর এক বন্দীকে দেখতে পায়, কিন্তু হোরেশিও গালিভারের মতো বড় ছিল না, সেও ছিল ওই লিলিপুটদের মতোই ছোট।
গালিভার হোরেশিওর সাথে কথা বলে জানতে পারে যে রাজার মেয়েকে ভালোবাসার অপরাধে কর্নেল এডওয়ার্ড হোরেশিওকে এই জেলে বন্দী করে রেখেছে, কারণ রাজার মেয়ের অনেক আগে থেকেই এডওয়ার্ডের সাথে বিয়ে ঠিক করে রাখা হয়েছে। তখন গালিভার হোরেশিওকে বলে, আমার মনে হয় এই এডওয়ার্ড শালা 1 নম্বরের গাধা। তো এখানে একটা কথা বলে রাখি যে এই লিলিপুটেরা কখনো গাধা দেখেনি। যাই হোক, ঠিক সেই মুহূর্তে সেখানে এডওয়ার্ড চলে আসে আর সে গালিভারকে জিজ্ঞেস করে এই গাধা কথার মানে কি। গালিভার তখন বলে, গাধা কথার মানে হচ্ছে তুমি খুবই চালাক আর শক্তিশালী একজন মানুষ। এটা শুনে এডওয়ার্ড বলে, হ্যাঁ তাহলে তুমি ঠিকই বলেছ, আমি শুধু গাধা না, অনেক বড় একজন গাধা। অন্যদিকে আমরা দেখি লিলিপুট দেশের ওপরে তাদের শত্রু দেশ আক্রমণ করেছে। তারা এসে রাজপ্রাসাদে আগুন লাগিয়ে দেয় আর রাজকুমারীকে জিম্মি করে ফেলে। তখনই সেখানে গালিভার হিরোর মতো এন্ট্রি নেয় আর রাজকুমারীকে শত্রুদের হাত থেকে রক্ষা করে। কিন্তু অপরদিকে রাজপ্রাসাদে আগুন লাগিয়ে দেওয়ার কারণে রাজা সেই আগুনের মধ্যে আটকা পড়ে যায়। গালিভার হাত দিয়ে রাজাকে উদ্ধার করতে গেলে সেই আগুনে তার হাত পুড়ে যায়। তখন সে আর কোনো রাস্তা না পেয়ে সে আগুন নেভানোর জন্য সেই আগুনের মধ্যে মূত্র বিসর্জন করে দেয়। তো গালিভারের এই কাজের জন্য পুরো লিলিপুটবাসীরা তার উপরে ভীষণ খুশি হয় আর রাজাও তার উপরে খুশি হয় আর তাকে মুক্ত করে দেয়। রাতে তাকে একসাথে খাওয়ার জন্য নিমন্ত্রণ করে, কিন্তু সে বলে তাহলে আমার সাথে হোরেশিওকেও নিমন্ত্রণ করতে হবে। এরপর রাতে তারা সবাই মিলে খাবার খাচ্ছিল। রাজা গালিভারকে জিজ্ঞেস করে, তুমি কোথা থেকে এসেছো? সে বলে, আমি নিউ ইয়র্ক থেকে এসেছি। তখন রানী জিজ্ঞেস করে, তুমি কি সেখানকার রাজা? গালিভার তখন বলে, হ্যাঁ আমি সেখানকার সবথেকে বুদ্ধিমান আর শক্তিশালী মানুষ। আমি সেখানকার মানুষদেরকে অনেক সমস্যার হাত থেকে বাঁচিয়েছি, আরো অনেক বড় বড় চাপা মারে। এরপর সে তার বোটটি হারিয়ে যাওয়ার কথা রাজাকে বলে। রাজা বলে, ঠিক আছে, আমাদের সৈন্যরা তোমার বোটটি খুঁজে দেবে, ততদিন তুমি এখানে থাকতে পারো। আর সেই রাজা গালিভারের থাকার জন্য বিশাল এক বাড়ি বানিয়ে দেয়, যেখানে তার প্রয়োজনীয় সব জিনিসপত্রের ব্যবস্থা করে দেয়। এরপর আমরা দেখি গালিভার হোরেশিওর সাথে কথা বলছিল। সে হোরেশিওকে রাজকুমারীকে পটানোর কিছু উপায় বলে, মানে যে নিজেই প্রেমে ব্যর্থ সে আবার আরেকজনকে প্রেমে সফল হওয়ার উপদেশ দিচ্ছে। হোরেশিও গালিভারের কথা মতো রাজকুমারীর কাছে গিয়ে সেই সব বোকা বোকা কাজ করে, যেই বোকা বোকা কাজগুলো গালিভার নিজেও করে। কিন্তু তারপরেও রাজকুমারী হোরেশিওর প্রস্তাবে রাজি হয়ে যায়। তো সেদিন রাতে এডওয়ার্ড এসে জানায় যে আমরা তোমার বোটটি খুঁজে পেয়েছি, তুমি এখন তোমার বাড়িতে যেতে পারো। আসলে এডওয়ার্ড চাইছে যে সে যাতে তাড়াতাড়ি এখান থেকে চলে যায়, কারণ সে আসার পর থেকে কমান্ডারকে কেউ কোনো দামই দেয় না, কারণ সব সমস্যার সমাধান তো গালিভারই করে দিচ্ছে। বোটের কাছে গিয়ে গালিভার তার ফোনটি খুঁজে পায়। সে দেখে ডার্সি তাকে অনেকগুলো ভয়েস মেসেজ পাঠিয়ে রেখেছে, যেখানে সে গালিভারকে বলছে যে গালিভার তাকে যে মিথ্যে কথা বলেছে সেটা সে জানতে পেরে গেছে, মানে সে যে ইন্টারনেট থেকে গল্পটা কপি করেছিল সেটা ডার্সি জেনে গেছে। সে আরো বলে আমার মেসেজ পাওয়ার সাথে সাথে আমাকে কল করবে। কিন্তু বোট খুঁজে পাওয়ার পরেও গালিভার চাচ্ছে না তার দেশে ফিরে যেতে, কারণ সেখানে তো কেউ তাকে তেমন একটা দাম দেয় না, আর এখানে তো সবাই তাকে রাজার মতোই সম্মান করে। এদিকে রাজাও এডওয়ার্ডকে সেনাবাহিনীর প্রধান কমান্ডারের পদ থেকে সরিয়ে গালিভারকে প্রধান কমান্ডার করে দিয়েছে, যার কারণে এডওয়ার্ড গালিভারের ওপরে একটু ক্ষুব্ধ ছিল। সেই রাগের বশে এডওয়ার্ড গালিভারের ক্ষতি করার জন্য সে গিয়ে লিলিপুটদের ডিফেন্স সিস্টেম বন্ধ করে দেয়। সঙ্গে সঙ্গে শত্রু বাহিনী তাদের ওপরে হামলা করে। তখনই হোরেশিও দ্রুত গিয়ে শত্রু দলের হামলার ব্যাপারে গালিভারকে জানায় আর তাকে বলে আমাদের ওপরে শত্রুরা হামলা করেছে, তোমার সবাইকে বাঁচাতে হবে। তখন হোরেশিও সেই শত্রু দলের কাছে গিয়ে কামান গোলা দেখে একটু ভয় পেয়ে যায় আর সে তাদের সাথে আপোষ করতে চায়, কিন্তু তারা গালিভারের কথা না মেনে তার উপরে গোলা ছুড়তে থাকে। কিন্তু এত ছোট ছোট গোলায় গালিভারের কিছুই হচ্ছিল না, উল্টো সে গোলা তার গায়ে লেগে ছিটকে এসে তাদেরকেই আঘাত করছিল। এরপরে গালিভার সেই সব জাহাজগুলো একত্রে টেনে সমুদ্রের মাঝখানে নিয়ে ছেড়ে দেয়। গালিভারের এই সাহসিকতা দেখে তো তাদের দলের রাজা আরো খুশি হয় আর পুরো লিলিপুট দেশে গালিভারের সম্মান বাড়তে থাকে। অন্যদিকে রাজকুমারীর যে এডওয়ার্ডের সাথে বিয়ে হওয়ার কথা ছিল সেই বিয়েও রাজকুমারী ভেঙে দেয়, কারণ সে তো এখন হোরেশিওকে ভালোবাসে। তো সবকিছু মিলিয়ে এডওয়ার্ড খুবই রেগে যায় এবং সে শত্রু দলের রাজার কাছে গিয়ে হাত মেলায়। আর ওই রোবট বানানোর বইটার কথা মনে আছে, যেটা গালিভার এখানে আসার সময় পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছিল? সেই বইটা এডওয়ার্ড গালিভারের বোটের কাছে পেয়েছিল। সেই বই দেখে দেখে নিজে একটা রোবট বানায়। এরপর সে ওই রোবটটা নিয়ে গালিভারের সাথে মোকাবেলা করতে আসে, কিন্তু গালিভার সেই রোবটটাকে দেখে হেসে বলে তুমি তো অনেক ছোট, তোমার সাথে কি মোকাবেলা করব। তখন আমরা দেখি এডওয়ার্ড একটা বোতাম চাপ দিতেই সেই ছোট রোবটটা আস্তে আস্তে গালিভারের থেকে অনেক বড় হয়ে যায়। তো এবার গালিভার একটু ভয় পেয়ে যায়। তাদের দুজনের মধ্যে লড়াই হয়। এডওয়ার্ডের রোবটটা তাকে প্রচুর মাইর দেয়। এরপর তাকে হাওয়ায় ঝুলিয়ে এডওয়ার্ড তাকে হার স্বীকার করতে বলে। গালিভার তখন খুব সহজেই হার স্বীকার করে নেয়, কিন্তু রাজা রাজকুমারী এটা কিছুতেই মেনে নিতে পারে না। তারা বলে তুমি হচ্ছে নিউ ইয়র্কের রাজা, তুমি এত সহজে কিভাবে হার মেনে নিচ্ছ? গালিভার তখন বলে সে কোনো রাজা না, বরং সে একজন সাধারণ মানুষ, আর এতদিন সে তাদের যা যা বলেছে তার সবটাই মিথ্যে ছিল। এ কথা শুনে এডওয়ার্ড মনে মনে খুব খুশি হয়। সে তাকে একটি ভেলায় বেঁধে সমুদ্রের মাঝে ভাসিয়ে দেয়। এবার সে ভাসতে ভাসতে অন্য আরেকটি দ্বীপে এসে পৌঁছায়।
গালিভার ভাবে এবার হয়তো সে স্বাভাবিক জায়গায় ফিরে এসেছে। একটু পরে সে দেখে এবার সে একদম বিপরীত একটা জায়গায় এসে পড়েছে। এর আগের বার যেখানে গিয়েছিল সেখানে ছিল তার কয়েক গুণ ছোট ছোট মানুষ, আর এবার যেখানে এসে পৌঁছেছে সেখানে তার থেকে কয়েক গুণ বড় বড় আকৃতির মানুষজন বাস করে। আর সেখানকার একটা ছোট বাচ্চা মেয়ে গালিভারকে তার খেলনা পুতুলের মতো ব্যবহার করছিল আর গালিভারের সাথে খেলা করছিল। এদিকে গালিভারকে খুঁজতে ডার্সিও সেই লিলিপুটদের দেশে এসে পড়ে, কিন্তু এডওয়ার্ড ডার্সিকেও বন্দি করে রাখে। আর এটা দেখে হোরেশিও গালিভারকে ওই খবরটা জানানোর জন্য সে একটা বোট নিয়ে সমুদ্রে নেমে পড়ে। এক সময় সে গালিভারকে খুঁজে পায়, আর হোরেশিও তাকে জানায় ডার্সি থেকে খুঁজতে এখানে এসেছিল, কিন্তু এডওয়ার্ড তাকে বন্দি করে রেখেছে আর সাথে রাজা রানীকেও বন্দি করে রেখেছে। গালিভার ডার্সির কথা শুনে সঙ্গে সঙ্গে সেখান থেকে বেরিয়ে পড়ে ডার্সিকে বাঁচানোর উদ্দেশ্যে। সেখানে গিয়ে গালিভার প্রথমে ডার্সিকে আর রাজা রানীকে মুক্ত করে। এরপর গালিভার চাইলেই সেখান থেকে চলে যেতে পারত, কিন্তু গালিভার সিদ্ধান্ত নেয় যে সে আবার এডওয়ার্ডের সাথে লড়াই করবে। তো পরের দিন দেখা যায় গালিভার সেই রোবটটার সাথে লড়াই করার প্রস্তুতি নিচ্ছে। তখন গালিভার ওই রোবটটাকে বিভিন্ন কাজে বিভ্রান্ত করছিল। সেই সুযোগে হোরেশিও সেই রোবটটার ভেতরে ঢুকে সেটার মেইন তারটা ছিঁড়ে ফেলে, যার কারণে রোবটটা বন্ধ হয়ে যায় আর গালিভার এডওয়ার্ডকে সহজেই হারিয়ে দেয়। এরপর সবকিছু মিটমাট হয়ে যাওয়ার পরে গালিভার সাহস করে ডার্সিকে প্রপোজ করে, আর ডার্সিও তার প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয়। এদিকে রাজা ও রাজকুমারী আর হোরেশিওর বিয়েতে রাজি হয়ে যায়। গালিভার খুবই খুশি হয়। এরপর তারা দুজন সেখান থেকে তাদের দেশে ফিরে আসে। এরপর আমরা দেখি গালিভার ও ডার্সি এখনো সেই অফিসেই চাকরি করে, আর গালিভার এখন কাউকে ভয় পায় না, কারণ এখন সে আর নিম্নপদস্থ কর্মচারী নেই। সে এখন নিউ ইয়র্কের অনেক বড় একজন লেখক। আর এখানেই এই সিনেমার গল্পটি শেষ হয়ে যায়। তো গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে এমনই সব মজার মজার ভিডিও পেতে এখনই সিনেক্স প্লাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। বাই বাই।